Choice International. It is an international standard trading house in Bangladesh since 18 years. Marketing department of Choice International is very professional and technically sound to the garment trade. Our products are t-shirt, polo, jogging set, hoodie sweatshirt, denim jacket, denim pant, chino pant, Bermuda shorts, swimming short, pullover, cardigan, outwear, etc. Choice International also specialized in selling stock of clothing. A company of quality products, secured customers' money as advance, own facilities of all kinds of finishing and repacking unit. Committed to becoming the world's largest professional stock trading platform. Our international markets are USA, Canada, Russia, South America, South Africa, EU countries, UK, and some other significant Asian countries. সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে চ্যানেল এটিভি কানাডার পক্ষ থেকে আমি স্বপ্নীল সজীব একটি বিশেষ আড্ডায় আসলে এখানে এসেছি। আপনারা সবাই জানেন যে আজকে আমাদের সাথে আর কেউ না, বাংলাদেশের অত্যন্ত অত্যন্ত জনপ্রিয় গুণী এবং কি বলবো, যাকে দেখলে মঞ্চ বলেন বা যে কোনো জায়গা আলোকিত হয়ে যায়, আমাদের সবার প্রিয় শিল্পী আঁখি আলমগীর আছেন। এবং আজকের অনুষ্ঠানের নামটি আমরা আসলে করেছি কানাডা ডে উপলক্ষে চ্যানেল এটিভি কানাডার বিশেষ আয়োজন গানে আনন্দে কথা কিছুক্ষণ উইথ স্পেশাল মোমেন্ট আঁখি আলমগীর। তো আমি আঁখি আলমগীর আপুকে আমন্ত্রণ জানাবো আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করবার জন্য। আঁখি আলমগীর আপু, হ্যালো। অনেক অনেক শুভেচ্ছা। অনেকদিন দেখা হয় না, অনেকদিন পর আসলে আমাদের ভাই বোনের রিলেশনটা এমনই হয়ে গেছে যে আমাদের এখন ভিডিও কলেও কথা হয় না, এরকম অনুষ্ঠানেই মাঝে মাঝে দেখা হয়ে যাচ্ছে আসলে। কারণ আমার বোন বাংলাদেশ থেকে শুরু করে পৃথিবীতে যখনই মহামারী দেখা দিয়েছে, করোনা মহামারী, তিনি একজন শিল্পী, তিনি সব থেকে বেশি চেষ্টা করেছেন যাতে যতটা সেফ থেকে যেভাবে কাজ করলে আমাদের আশেপাশে এবং পরিবারের মানুষজন সুস্থ থাকবে সেইভাবে তিনি নিজেকে মেলে ধরেছেন। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো ভাইয়া? মানে তুই কেমন আছিস? আমি খুবই ভালো আছি। এবং যেটা হয়, প্রথম এরকম কোনো অনুষ্ঠান হলে বা টিভি অনুষ্ঠান হলে প্রথমে আমার বোন আমাকে তুমি বলে, পরে আবার আস্তে আস্তে তুইতে চলে আসে। কিন্তু আজকে একবারে শুরু করে আমি লাকি যে আজকে সে তুইতে চলে এসেছে। আর আজকের অনুষ্ঠানের যে প্রধান আয়োজক চ্যানেল এটিভি কানাডা এবং এটিভি প্লাস ইউকে কর্ণধার আব্দুর রহিম ভাইকেও একটু আমন্ত্রণ জানাবো। তিনি সংক্ষেপে একটু আমাদেরকে শুভেচ্ছা দেওয়ার পর আমি আমার সাথে আমার বোনের কনভারসেশন শুরু করব। আব্দুর রহিম ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, বিশেষ করে আঁখি আপা, আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। আঁখি আপা তো সেলিব্রিটি, মানে সারা বিশ্বের কাছে সেলিব্রিটি এবং আমার কাছে অত্যন্ত প্রিয় শিল্পী। এবং শুধু প্রিয় শিল্পী নয়, তারপরে আপনার বাবা, আমি অনেক শ্রদ্ধা করি। আপনার মা খুশনুর আলমগীর, যাকে আমি ছোটবেলা থেকেই স্মরণ করতাম, তার উনি গান লিখতেন। এজন্য আমার কাছ থেকে আপনাকে মানে অশেষ অশেষ ধন্যবাদ এটিভি চ্যানেল কানাডা এবং
এটিভি প্লাস উইকের পক্ষ থেকে আপনাকে সংবর্ধনা এবং আপনাকে থ্যাংক ইউ, সাদর আমন্ত্রণ। ধন্যবাদ থ্যাংক ইউ আপনাকে। সো মাচ, অনেক অনেক থ্যাংক ইউ। ধন্যবাদ আমাদের ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের মূল আয়োজক আব্দুর রহিম ভাইকে। আমি চলে যাচ্ছি ব্যাক টু দা আখি আপু। আখি আপু, অনেকদিন তো আমরা আসলে ঘরবন্দি হয়ে আছি। তুমি বাংলাদেশের এমন একজন শিল্পী, শুধুমাত্র বাংলাদেশ না, দেশ ব্যাপী, বিশ্বব্যাপী যেখানে বাংলা ভাষাভাষী আছে বা বাংলা ভাষাভাষী নেই, সেই সব জায়গাতে হাজারো লাখ দর্শকের সামনে মঞ্চ মাতিয়ে গান পরিবেশন করতে। তো তোমার জন্য তো আসলে এই দিনগুলো আরো বেশি কষ্টের। তো এই দিনগুলো তুমি আসলে কিভাবে নিজেকে সময় দিচ্ছ, বা নিজেকে নিজের খারাপ লাগাগুলোকে তুমি আনন্দে পরিণত করছো? এখন আসলে দিনগুলো তো অনেক দিন হয়ে গেল এরকম। আমরা ভেবেছিলাম যে গত বছরের পরে এই বছরটা হয়তো অনেক ভালো হবে। এই বছরটা নতুন করে আবার শুরুটাও ভালো ছিল, কিন্তু হঠাৎ করে আবার নতুন করে করোনা বেড়ে গেল সারা ওয়ার্ল্ডে। আবার আমরা বন্দি হয়ে গেলাম, একটু অনেকটাই বন্দি, সম্পূর্ণ বন্দি না হলেও অনেকটাই বন্দি। তো আমার মনে হয় যে গত বছরের চেয়ে গত বছর আমি একটু খুব বেশি মন খারাপ ছিল, বেশি ডিপ্রেসড থাকতাম। এবছরও মন খারাপ হচ্ছে, কারণ আমাদের যেটা দৈনন্দিন জীবনযাত্রা, আমাদের অভ্যাস, যেটাকে আমরা একেবারে ভাবতামও না যে কখনো করতে পারবো না, তেমন অভ্যাসগুলো, সেই সাথে আমাদের কাজ, আমাদের গান, সেই সবকিছু তো বাধাগ্রস্ত। আমাদের সবকিছুই লকডাউন তো শুধু মানুষকে লকডাউন করা হয়নি, ইচ্ছে, গান, সুর, মানে পাখিদের পাখনা বেঁধে ফেলা হয়েছে আর কি, সেরকম। এরপরও আমি ঠিক করেছিলাম এই বছরের শুরুতেই, আমার রেজলিউশন ছিল যে নো ম্যাটার হোয়াট, আমি এবার কোনোভাবেও এই লকডাউন হোক, কাজ কম হোক, বেশি হোক, যেটাই হোক, আমি এবার এটাতে আমার মানসিক স্থিতি হারাবো না বা মানসিকভাবে ভেঙে পড়বো না। আমি যেভাবেই হোক একটু ভালো থাকার চেষ্টা করব। কারণ কাজ যদি আমি হিসাব করি, আমি সারা জীবন কাজ করেছি আসলে ছোটবেলা থেকে। তো আমি এটা কি না হয় আমার ছুটি মনে করি, হয়তো এই ছুটিটা আমার মনের জন্য, আমার শরীরের জন্য খুব প্রয়োজন ছিল। তো হয়তো এটাকে আমি একটা রেস্ট হিসাবেও যদি দেখি, অবশ্যই মন খারাপ হচ্ছে, কাজ হচ্ছে না, কিন্তু এরপরও আমি কোনো ভাবে নিজেকে সান্ত্বনা দিয়ে বোঝানোর চেষ্টা করি। না, আসলে যেটা হয় যে জীবন থেকে তো আর বড় কিছু না, জীবন থেকে কাজ বড় না, তাই না? পরিবার থেকে কাজ বড় না। তো আল্লাহর রহমতে আমরা, আমার মনে আছে যে আমরা খুব স্বল্প পরিসরে একেবারে তোমার পরিবারের সাথে, তুমি এবং তোমার 2 বাচ্চার সাথে আমরা নতুন বছরটি একসাথে পালন করেছিলাম, এবং 12টা 1 মিনিটে যখন অনেক আতশবাজি ফুটছিল, পরে তোমার ড্রয়িং রুমে বসে কথা হচ্ছিল যে নিউ ইয়ার রেজুলেশন কি, তখন তুমি বলেছিলে যে আমার রেজুলেশন সুস্থ থাকা, সুস্থ থাকতে চাই, মনে আছে? হবে, সুস্থ না থাকলে, সুস্থতা যে আল্লাহর কত বড় নেয়ামত, এটা আসলে আমরা বুঝতে পারি না। আমরা যখন একটু আমাদের হয় জ্বর আসে, ঠান্ডা লাগে বা দাঁত ব্যথা করে, তখন আমরা ফিল করি যে আল্লাহ, সুস্থতাই সব থেকে বড় সৌন্দর্য, তাই না আপু? এর থেকে সৌন্দর্য মানে স্বপ্নীল খুব ভালোভাবে দাঁত ব্যথাটাই বললো, কারণ এর মধ্যে স্বপ্নীলের দাঁতে খুব ব্যথা ছিল। একদম। আর যেটা হয়, দাঁত ব্যথা মানেই হচ্ছে আমার উপরে ফেলতে হবে, এরকম একটা টেন্ডেন্সি থাকে। ফাইনালি আমি উপরে ফেলেছি এবং ঈদটাও সুন্দরভাবে করতে পারিনি। ছোট্ট একটু ইনফরমেশন তোমার সম্পর্কে আমাদের আজকের যারা প্রবাসী দর্শকরা আছেন তাদেরকে দিতে চাই, যে আপনারা সবাই জানেন যে আখি আলমগীর দেশনন্দিত একজন শিল্পী, কিন্তু ওনার শুরুটা হয়েছিল যেভাবে, কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা আমাদের আলমগীর স্যার এবং মহিয়সী কবি খুশনুর আলমগীরের একমাত্র মেয়ে, একমাত্র না, আমি ভুল বললাম, প্রথম বড় মেয়ে আখি আলমগীর 3 বছর বয়স থেকে যিনি গান শিখতে শুরু করেন। গান শিখেছেন অনেক গুরুর কাছে, তার মধ্যে উল্লেখযোগ্য সৈয়দ শামসুল হক, ওস্তাদ আখতার সাদমানি জি এবং ওস্তাদ সঞ্জীব দে, যার কাছ থেকে তিনি লঘু সঙ্গীত এবং ক্লাসিক্যালের তালিম নিয়েছেন। এবং পরিবার এবং বাবা মাই তার সব থেকে বড় অনুপ্রেরণা এবং উৎসের জায়গা। প্রথম
প্লেব্যাক করেন। উনি খুব লাকি যে কলেজে পড়ার সময় তিনি বিখ্যাত পরিচালক দেলোয়ার হোসেন ঝন্টুর সিনেমাতে প্লেব্যাক করেন এবং বিটিভি আর বাংলাদেশ বেতারে গান শুরু করেন। 1997 সালের 7ই জানুয়ারি তার প্রথম একক গানের ক্যাসেট বাজারে আসে, যেটা 10,000 কপি বিক্রি হয় একেবারে মুহূর্তের মধ্যে। এবং 1998 সাল থেকে স্টেজে একেবারে নিয়মিত ধুমিয়ে গান করতে থাকেন। বাংলাদেশে তিনি প্রথম শিল্পী যার জন্য ভারতের বিখ্যাত গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় অনেকগুলো গান রচনা করেছেন এবং প্রণব ঘোষের সুরে সেই সব গান গেয়েছেন আমাদের আজকের অহংকার আঁখি আলমগীর। আসুন আমরা সবাই সেই মানুষটাকে প্রাণ ভরে দোয়া করি। এবং দুবার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন। একদম তার প্রথম চলচ্চিত্র ভাদ্যে সিনেমার জন্য তিনি প্রথম শিশু শিল্পী জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এবং গত 2 বছর আগে তিনি আরেকজন বাংলাদেশের অহংকার উপমহাদেশের কিংবদন্তি শিল্পী রুনা লায়লা ম্যাডামের সুর করা গানে গান করে তিনি বাংলাদেশের সঙ্গীতে জাতীয় পুরস্কার অর্জন করেন। তো তাকে কংগ্রাচুলেশন জানানোর অনেক 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 কিছু আছে। তো সেই মানুষটি আমি জানি যে আপনারা সবাই হয়তো জানেন, কিন্তু আবার অনেকেও জানেন না। যে অনেকে মনে করেন যে আপু তুমি এত বড় পরিবার থেকে এসেছো, অনেকে মনে করেন যে শুধু পরিবারটি হয়তো তোমাকে তোমার চলার পথকে সুগম করেছে, কিন্তু আমি যেহেতু ব্যক্তিগতভাবে 8-10 বছর চিনি, আমি দেখেছি খুব কাছ থেকে পরিবার আপুকে যত্ন করে, লালন করে, আগলে রাখে। আজকে এই গুণী শিল্পী হওয়ার পেছনে সম্পূর্ণ কৃতিত্ব তার নিজের, কারণ তিনি নিজেই নিজেকে এই পথে তৈরি করেছেন। কারণ সবাই চাইতেন তিনি নায়িকা হবেন, নায়িকা না হয়ে কেন গায়িকা হবেন? নায়িকা না হয়ে কেন গায়িকা হলাম, এটার আসলে এই প্রশ্নের উত্তর আমি অনেক দিয়েছি। এখন এই প্রশ্ন সত্যি, এখন এই প্রশ্নের উত্তরটা দিতে এখন আমার একটু সংকোচ বোধ হয়, একটু লজ্জায় লাগে। মনে হয় যে নায়িকা যদি হতাম, এখন তো নায়িকা হয়তো থাকতাম না, তো রিটায়ারই করতে হতো, হ্যাঁ, বা হয়তো এখন বড় আপু ওই রকম রোল টোল করতে হতো। হ্যাঁ, তো অথচ গান গাচ্ছি এখনো আমাকে সেই একদম আমি বলবো ইয়াং সেলিব্রিটি, টিনেজ তারকা হিসাবে, বা টিনেজ তোমাদের সাথে যারা এখন একদম ইয়াং, তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছি সমান তালে। সো আমি বলবো যে নায়িকা কেন হইনি সেটার উত্তর না দিয়ে আমি বলি ভাগ্যিস নায়িকা হইনি। একদম, তাই না? কারণ আমি জানি আমার বোনের কিছু ঝামেলা আছে। ঝামেলা বলতে হচ্ছে সবসময় নায়িকা, সে হচ্ছে সবসময় নায়িকা, সে সবসময় প্রিন্সেস, সে সবসময় কুইন। সো কখনোই একজন কুইন, দি কুইন, কখনোই নিজেকে নর্মাল কুইন বা অন্য জায়গায় রূপান্তরিত করতে পারে না। সো সে তার সমহিমায় গান গেয়ে গেছেন, গান গেয়ে যাবেন এবং সারাটা জীবন আমাদেরকে আনন্দ দিয়ে যাবেন। কিন্তু আমার ছোট্ট একটা নিজের কথার প্রসঙ্গে মনে হলো যে কখনো যদি তোমাকে কোনো বাংলাদেশ বলো বা ভারতের কোনো গুণী পরিচালক বলে যে আপনার জার্নিটাকে আমরা একটা সিনেমা বা একটা ক্যামেরায় বন্দি করতে চাই, তখন কি তুমি তোমার অভিনয় করবে যদি তোমার বায়োগ্রাফিতে তোমাকে অভিনয় করতে বলা হয়? এটা খুব কঠিন হবে, কারণ আমার বায়োগ্রাফিতে আমাকে একেবারেই আমার কম বয়স থেকে নিয়ে ধাপে ধাপে আমাকে দেখাতে হবে, আমার জার্নিগুলো দেখাতে হবে। যেহেতু আমি অনেক ছোট বয়স থেকে কাজ করেছি, অনেকগুলো জার্নি আছে, অনেকগুলো বড় বড় ঘটনা আছে বিভিন্ন সময় ঘটা। তো সেই সবগুলো রোল এই মুহূর্তে আমার মনে হয় না আমি করতে হয়তো পারবো, বাট সেটা দৃষ্টি নন্দন হবে না। তো এমন করা যেতে পারে যে একেবারে শেষ সিনে যখন সবচেয়ে শেষ অঙ্ক হয় আর কি, শেষ অঙ্কের জায়গায় পরিপূর্ণ বা ম্যাচিওরড আখিকে বা বৃদ্ধা আখিকে একদম আমাকে সাদা করিয়ে, না মানে চুল টুল সাদা টাদা করে যদি একদম লাস্ট সিনে আমাকে দেখানো যায়,
তখন হয়তো আমি ডেফিনেটলি আসতে পারি। ওকে বাট ওকে, বাকিটা তার আমার মানে আমার জায়গায় আমি বরঞ্চ অন্য কোনো অভিনেত্রীকে দেখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ মানে করছো। আমি এনজয় করব, বিকজ এটা তার জন্য একটা অনেক বড় চ্যালেঞ্জ হবে। এবং মজার কথা, তোমার বায়োগ্রাফি হলে আমাদেরও তো সিনেমা করার সুযোগ হবে, আমরাও তো কোনো না কোনো ভাবে সিনেমাতে ইনপুট পাবো একটা সময় এসে। যাই হোক, অনেক অনেক কমেন্টস পড়ে গেছে, একটু কমেন্টস পড়ি। আমাদের Sure. সবার প্রিয় অভিমন্যুদ্দিন ভাই লিখেছেন, আহ কি সুন্দর লাগছে দুজনকেই, আখি আলমগীর Thank আপু you. লুক সো সুইট, উপস্থাপনা সুন্দর হচ্ছে, স্টে সেফ। অভি ভাই লিখেছেন, আমাদের সবার প্রিয় লেখক। অভিরূপ শর্মা লিখেছেন, কি অসাধারণ, আমার প্রিয় দুজন মানুষ এবং শিল্পী আখি আপুকে অসাধারণ সুন্দর লাগছে। স্বপ্নিল ভাইয়া অনেক ভালোবাসা। আমাদের আরেকজন প্রিয় ফ্যাশন ডিজাইনার জামান চৌধুরী লিখেছেন, তোমাদের দুজনকে একসাথে লাইভ দেখে খুব ভালো লাগছে। জামান আপুকেও ধন্যবাদ। এবং একটু অন্য কমেন্টস পড়ি। অনুরাধা রয় লিখেছেন, আখি আপু আমার ভীষণ প্রিয়, তিনি আমার ফ্যাশন আইকন। Thank you. আসিফ লিখেছেন, উদাসী মনটা আমার, গানটি যদি একটু ছোট্ট করে গাইতেন আপু খুব খুশি হতাম। মিলন বাই লিখেছেন, অনেক সুন্দর লাগছে তোমাকে আপু। Thanks. সাইফুল ইসলাম, বাহ দারুন। সামিয়া নিমু, সাথেই আছি। লাকি ইসলাম, সুন্দর লাগছে আপনাকে আপা। মানে যেটা হয়, আখি আপা আসলে লাইভে সুন্দর লাগছে সুন্দর লাগছে পড়তে পড়তে কে আমাদের যেন মাথা একজন ব্যথা রাগ হয়ে যায়। করেছে রে, আর কাজ নাই, বুড়ি হবে। ও, এইটা কোথায়? দাঁড়াও, এটা আমি মিস করে ফেলেছি, আমি এটা নিচে সবচেয়ে। ওকে। না ভাই, বুড়ি হব না। শহীদ ইসলাম বলেছে, আর কাজ নেই, বুড়ি হবে। দেখছো, এটাই হচ্ছে তোমার অর্জন। যে আমরা, তুমি এমন একটা মানুষ যে তুমি বয়সে যতই বয়স হোক, তোমার মনটা এতটাই তরুণ যে এটা সবসময় সজীব, সুন্দর, স্বপ্নীল, প্রাঞ্জলি থাকবে। এটাকে কোনোভাবে ডিস্ট্রয় করার কোনো সুযোগ নাই। আপু, ছোট্ট করে কি খালামুনির কোনো গান একটু গাইবে আমাদের সবার প্রিয়? হ্যাঁ, আম্মুর লেখা গান অবশ্যই গাবো একটু পরে। এখন একজন মোহাম্মদ আরিফ নামে একজন একটা গানের অনুরোধ করেছে, আমি সেটা 4 লাইন গাচ্ছি। এটা আমারই গান, আমার এবং এনসিটি রুবেলের ডুয়েট গান। সত্যি কথা, আমি না অনেকদিন গান বাজনা বসাই হয়নি। আমার গান আজকে খুব একটা ভালো হবে না, আমি আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, বিকজ আমার আব্বু অসুস্থ ছিল, আমি একটু অসুস্থ ছিলাম, কেমন যেন গান বাজনা করা হয়নি সামহাউ, খালি মুভি দেখা হয়েছে। তো স্টিল গাচ্ছি, কারণ বসলে যদি 2 লাইন গান না গাই সেটা আবার ঠিক না, দর্শকের জন্য একটু খারাপ হ্যাঁ। আমার গানটার গীতিকার হচ্ছে কবির বকুল, সুরকার প্রণব ঘোষ, আর গেছি আমি এবং এসটি রুবেল। পৃথিবীর কাছ থেকে সূর্য বিদায় নিলে নেমে আসি পৃথিবীতে চাঁদ, আমার 2 চোখ থেকে আড়াল তুমি হলে মরে যায় জীবনের স্বাদ, আমি চাই না তোমায় হারাতে, সকাল আর সন্ধ্যা রাতে, আমি চাই না তোমায় হারাতে, সকাল আর সন্ধ্যা রাতে। বাহ, এটা তো ভীষণ জনপ্রিয় গান। এই গানটার শিরোনাম আমি জানতাম হচ্ছে আমি চাই না তোমায় হারাতে, সেই কারণে আমি কানেক্ট করতে পারছিলাম না যে। এবং এই গানটি সেই সময় অনেক জনপ্রিয় এবং এখনো আমরা কিন্তু এই গানটি শুনি। এবং আমি আজকে গানটি শুনতে শুনতে আমি তোমাকে একটি অনুরোধই করব যে তোমার যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে, যেখানে তুমি তোমার গান, কিছু পুরনো গান নতুন করে করছো বা তোমার লাইফস্টাইলটা শেয়ার করো, সেখানে এই গানটা তুমি অবশ্যই তোমার একটা সলো ভার্সন করো, কারণ হ্যাঁ, করা উচিত আসলে। না, গানটা ভীষণ সুন্দর, অনেক ভীষণ সুন্দর। এবং এটা একটু যদি তোমার মতো করে একটু পিয়ানো দিয়ে একটু মানে খালি গলার মতো করে করো, খুব ভালো লাগবে। মানে এই গানটা কিন্তু আমরা খুব এনজয় করি যখন তুমি স্টেজে বা টিভি লাইভে গাও।
তো এটা আমি এই লোকটি সামলাতে পারলাম না, এটা বলেই দিলাম। ইনশাল্লাহ আমি কথা দিলাম গাইবো ইনশাল্লাহ। এবং অনেকে আরো অনেক কমেন্টস করেছেন। প্রিয়দর্শিনী শর্মা লিখেছেন খুব ভালো লাগছে, মন ভরে উপভোগ করছি, হাউ সুইট। শরীফুল ইসলাম তারেক লিখেছেন আমার একজন খুবই প্রিয় বড় ভাই, প্রিয় দুই শিল্পী। তারপরে লুৎফুন্নেসা বেগম লিখেছেন অনেক ভালো লাগে আখি আপু আপনাকে। সালমা জাবিন লিখেছেন ভালো লাগছে। তারপরে আব্দুর হাকিম লিখেছেন বন্ধু আমার রশিয়া গানটি অনুরোধ করেছেন। সুমন বিশ্বাস লিখেছেন আখি আলমগীর এখনো 16তে আছে। সালাম, একটু আস্তে আস্তে যদি কমেন্টস গুলো দেওয়া হতো আমি একটু পড়তে আমার জন্য খুব ইজি হতো। তারপরে শরীফুল ইসলাম লিখেছেন আহা। পুলক চক্রবর্তী লিখেছেন অনেক সুন্দর লাগছে দিদি আপনাকে। এইচ কে সাইফুল লিখেছেন শিরোনাম এই গানটা শুনতে ভালো, এই গানটা অনেক ভালো। আসলে তোমার এত গান, এবং আমরা যারা শিরোনাম গানটি কি আপু তোমার গাওয়া কোনো গান? শিরোনাম এটা রাফাত আর আমার একটা ডুয়েট গান, আমার কথা অত মনে নেই এরকম। হ্যাঁ, কিন্তু অনেকে এটা লিখছেন শিরোনাম। তুমি আমার তোমাতে হবে শেষ, এরকম একটা গান। এই গানটার শিরোনামে পার্ট 1 পার্ট 2 হয়েছে, ম্যাসিভ হিট গানটা। এবং পরে গানটার উপরে বেস করে, গানটা যেহেতু এত হিট হয়েছিল, গানটার উপর বেস করে নাটক হয় শিরোনামে তুমি আমার, যেটাতে মৌ এবং সজল অভিনয় করে। হ্যাঁ, তো এবং নাটক এই শিরোনামে তুমি আমার কোটটাই অনেক ফেমাস। এবং আমি মানে তোমার তো সব গানই ইদানিং মানে ফলো করি। আমি ভেবেছি যে এটা হয়তো পুরোনো দিনের কোনো ক্যাসেটের গান, যেটা কারণ অনেকগুলো দর্শক এই গানটি অনুরোধ করেছে। আমি তো অবাক হলাম যে এই গানটি আমি ওইভাবে শুনিনি, কিন্তু দর্শকরা এই গানটি এত ভালোবাসেন, পছন্দ করেন। না, গানটা অনেক অনেক জনপ্রিয় আসলে, এবং এই গানটার উপরে বেস করে নাটক তৈরি হয় পরে। এবং আমার বোন জনপ্রিয় গান নিজেই গেয়েছেন, নিজেই ভুলে গেছেন কথাটা, কারণ এত গান তিনি গিয়েছেন। আর আখি আপুরা এত লাকি যে তারা একটা সময় বাড়িতে যখন স্টেজ শো না থাকতো, শুক্র শনিবারই আসলে বাংলাদেশে স্টেজ শো হতো বেশিরভাগ অনুষ্ঠান, বাকি সপ্তাহ জুড়েই তারা কোনো না কোনো রেকর্ডিং স্টুডিওতে সিনেমার গান বা নাটকের গানের ভয়েস দিতে। একটা সময় এই প্রচলনটা তোমাদের ছিল, তাই না আপু? যেটা আস্তে আস্তে এখন কমে যাচ্ছে। একেবারেই নেই, না কমে যাচ্ছে না, সত্যি কথা একেবারে নেই। আর এই কারণে কি হতো আমি বলি, এই কারণে আমাদের কনসেন্ট্রেশন গানেই ছিল, গানে কনসেন্ট্রেশনটা বেশি হতো, পুরোটা এনার্জি আমরা গানে ব্যয় করেছি। হ্যাঁ, এটা ঠিক যে আমাদের মধ্যে কেউ কেউ, আমাদের মধ্যে কেউ কেউ ফ্যাশন সচেতন ছিলাম, একটু সাজগোজ বেশি করতাম, হয়তো একটু গয়নাগাটি পরে একটু সুন্দর করে সেজে স্টেজে আসতাম, সেটা একটা ভিন্ন জিনিস ছিল। বাট সেটার পিছে আমরা অনেক এফোর্ট দেইনি। এখন গ্ল্যামারের পিছে এত বেশি এফোর্ট দেওয়া হয়, মানে আমার মুখ থেকে হয়তো এটা সাজছে না, কারণ আমি নিজেও অনেক গ্ল্যামারাস ভাবে সামনে আসি, বাট এটা সময়ের সাথে আমার প্র্যাকটিসে পরিণত হয়েছে, নট নেসেসিটি। আর এখন গ্ল্যামারটা নেসেসিটি করতে গিয়ে আসল যে জিনিসটা সেটাই হচ্ছে না, which is গান। হ্যাঁ, গান হচ্ছে না, মানে আমার গানই যদি না হয়, আমাকে দেখতে যতই সুন্দর লাগুক বা আমি যত গ্ল্যামারাস ভাবে আসি, আমার গান হোক বা না হোক, আমার গানটা আসলে ফাইনালি মানুষের কান পর্যন্ত যেতে হবে এবং গানটাকে রয়ে যেতে হবে। হ্যাঁ, এই যে শিরোনামে তুমি আমার গানটা আমি যখন গাই, আমরা গাওয়ার সময় বুঝেছিলাম যে না, গানটা যেহেতু রাফাত আর আমার একটা ডিফারেন্ট কম্বিনেশন, একটু সুফি টাইপের ভয়েস, হ্যাঁ আমার একটু চিকন মেলোডি ভয়েস, আমরা তখনই বুঝেছিলাম যে একটা অন্যরকম কিছু হবে, এবং তাই হয়েছে। সেকেন্ড টাইম আর একটা শিরোনামে তুমিও আমার আছে পার্ট 2। হ্যাঁ, তো বাট 1টাকে এখনো ছাড়িয়ে যেতে পারিনি সেটা। তো আমাকে এবং আমাকে অনেকে বলেছে যে শিরোনামে তুমি আমার, আপনার গাওয়া জানতাম না তো, আপনি তো কখনো ওভাবে প্রচার করেন। আমি বলছি না, যেহেতু এটা রাফাতের অ্যারেঞ্জমেন্টে সব ছিল, রাফাত গেছে, আমি ওকেই আমার, হ্যাঁ অফকোর্স। এবং আমিও রাফাত বলেছিলাম যে আচ্ছা এই গানটার জন্য তুমি আমাকেই খুঁজলা কেন, এত সিরিয়াস সিঙ্গার আছে এত, বল কি না আপু আমার কাছে। ইভেন আমি কিন্তু ভিডিওতেও নাই, ভিডিওতেও আমি ছিলাম না।
বলছেন আপু আমার কাছে মনে হয়েছে যে আপনি এই ধরনের গান অনেক ভালো গাইতে পারেন, কিন্তু আপনাকে দিয়ে কম গাওয়ানো হয়। কম গাওয়ানো হয় না। অনেকে কমেন্টস করেছেন। জিল্লুর রহমান লিখেছেন কংগ্রাচুলেশন, বেস্ট অফ লাক, জীবনে প্রতিটি মুহূর্ত রঙিন হোক। আপু সত্যি ভালো লাগে আপনাকে, ভালোবাসা। আর একজন লিখেছেন জসিম, আমি দুবাই থেকে কিশোরগঞ্জের জসিম। আর আমাদের খুব প্রিয় একজন যন্ত্রশিল্পী আমাদের বড় ভাই মেহেদী হাসান সাকিব লিখেছেন সারাটি রাত কেটে গেল, আন্টির লেখা এই গানটি শুনতে চাই প্লিজ। অনেকগুলো ভালোবাসা দিয়েছেন। এইচকে সাইফুল লিখেছেন শিরোনামে ভয়েস দিয়েছি আখি আলমগীর, অন্য গান থেকে আলাদা এমন গান চাই। আবার অনেক রাফাতের কণ্ঠটা সেরকম, মানে এইরকম গান চায়, মানে এই ধরনের গান চায়। এবং আমি আপনার জ্ঞাতার্থে বলতে চাই মিস্টার সাইফুল, আপনি আখি আলমগীর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যেটা আপুর নিজের চ্যানেল। সেখানে আপনি এই ধরনের অনেকগুলো নতুন গান শুনবেন যেটা আপনি হয়তো মিস করে ফেলেছেন, যেটা কিন্তু এই লকডাউনের পিরিয়ডেই আপু বাসায় বসে এই গানগুলো করেছে। এবং গানগুলো আপনাদের খুব ভালো লাগবে, একেবারে ডিফারেন্ট ফ্রম আপুর আদার গান, তাই না আপু? হ্যাঁ, মানে গত বছর থেকে এই বছর আমি আমার যেহেতু ইউটিউব চ্যানেলকে একটু সময় দিতে পেরেছি, আমি আমার পছন্দের গানগুলো বা যারা বলেন একটু অন্যরকম গান, তারা আখি আলমগীর নামের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনারা, আমার মনে হয় যারা একটু ব্যতিক্রমী গান বা মেলোডি গান পছন্দ করেন তাদের পছন্দ মতো গানগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর একজন লিখেছেন বাশির রিফাত, মনে রেখো ভালোবেসেছিলাম, এসডি রুবেল এবং আখি আপুর ডুয়েট অ্যালবাম, বাংলাদেশের অন্যতম সুপার হিট, সাথে আপনার উপস্থাপনা হচ্ছে সেই ভাইয়া। মানে দেখো আমি না অনেক ইনফরমেশন জানতাম না, কিন্তু এই দর্শকগুলো মনে করিয়ে দিচ্ছে। আমার অবাক লাগছে যে ওনারা সেই এত আগের অ্যালবামের ইনফরমেশন দিচ্ছে, গানের ইনফরমেশন দিচ্ছে, আমি নিজেই আবেগে আপ্লুত হয়ে যাচ্ছি। এই কারণে আমি আরো পড়ছি কমেন্টস গুলো, এবং ভালো লাগছে। কি আসে যে আপু সুন্দর লাগছে সুন্দর লাগছে এই গানটা শোনান, মানে যেগুলো রেগুলার গেয়ে থাকো সেই গানের বাইরে কিন্তু অনুরোধ হয় না। কিন্তু আজকে দেখলাম একটু ডিফারেন্ট অনুরোধ আসছে, কারণ হয়তো যারা প্রবাসী দর্শকরা দেখছেন তারা মানে তারা হয়তো 2000 বা 2005-এ চলে গেছেন দেশ ছেড়ে, ওই পর্যন্তই তারা অ্যালবাম কিনেছেন, ওই গানগুলোর সাথে তারা বেশি অভ্যস্ত, তো সেই কারণে তারা বারবার এই অনুরোধগুলো করছেন। আর আরেকজন লিখেছেন আখি আপু তোমার হাসি চমৎকার। একজন ভদ্রলোক খুব মজার একটি কমেন্টস লিখেছেন, আমি এটা পড়তে চাই। আবুল কালাম, আপু আপনি কি স্টার মেকার ব্যবহার করেন? হোয়াট ইজ স্টার মেকার? আমি জানি না ভাইয়া স্টার মেকার কোনটা। যদি আপু, তার মানে আপু ব্যবহার করে না, আপুর বাসায় আপনি পাঠিয়ে দিতে পারেন আমার ঠিকানায়, আমিও স্টার মেকার ব্যবহার করব, আপু স্টার মেকার ব্যবহার করবেন। কিন্তু আগে তো বুঝতে হবে স্টার মেকার কি। হয়তো চুলা টুলা মনে হয়, এমন হতে পারে না স্টার মেকার কোন স্টেন গান? ও মাই গড, তাহলে পাঠাতে হবে না। আপু আমাকে যে আমাদের ভাইয়া মেহেদী হাসান সাকিব ভাই যে গানের অনুরোধটি করেছেন ওটা কি ছোট্ট করে একটু শোনাবে, এতে খালামুনিকেও আমাদের স্মরণ করা হলো। হ্যাঁ অবশ্যই। এই গানটা আমারও খুব পছন্দের গান, এবং এই গানটা যে তুই বললি না একটু আগে যে আগের কিছু গান আর একবার নতুন করে আমার গানগুলো গাইতে, এই গানটাও আমার লিস্টে আছে ইনশাআল্লাহ। এই গানটার সুরকার বাপ্পা মজুমদার, আর লিখেছে আমার মা। সারাটি রাত কেটে গেল তোমার কথা ভেবে, ইচ্ছে করে আর কতবার দুঃখ আমায় দেবে, সারাটি রাত কেটে গেল তোমার কথা ভেবে, ইচ্ছে করে আর কতবার দুঃখ আমায় দেবে। বাহ, এই যে পেছনে কত কত সুন্দর সুন্দর অ্যাওয়ার্ডস রাখা আছে, যেখানে আমি দেখতে পাচ্ছি
দুটো জাতীয় পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, যেটি যে কোনো শিল্পীর জন্য সব থেকে কাঙ্ক্ষিত জিনিস, চ্যানেল আই অ্যাওয়ার্ড, আরো কত কত অ্যাওয়ার্ড, কলকাতা থেকে অনন্য কৃতি সম্মান অ্যাওয়ার্ড, যেটা দুবার আমাদের প্রিয় শিল্পী আঁখি আলমগীর পেয়েছেন। এত সম্মান, এত ভালোবাসা, এত 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 খ্যাতি, মানে আকাশচুম্বী খ্যাতির পাশাপাশি অহেতুক সমালোচনা বা অহেতুক খারাপ লাগাটাকে আমাদের প্রিয় শিল্পী কিভাবে নিজের সাথে বোঝাপড়া করে? আমি আগে ভাবতাম, যখন দু একটা নেগেটিভ কমেন্ট বা একটা কারো কোনো খারাপ কিছু দেখতাম, আমি খুব পার্সোনালি নিতাম। মানে আমি একটু সফট হার্টেড, তো আমি খুবই আপসেট হয়ে যেতাম, একটু কান্না আসতো, কখনো মন খারাপ হতো, ধুর গান বাজনা করবো না, কাদের জন্য গান গাই ওদের। মানে এমনও তো হয়েছে কখনো আমার মেয়েকে হসপিটালে রেখে সারা রাত হসপিটালে ডিউটি করে ভোরে আমি কোথাও গিয়েছি গান করতে, বা আমার মেয়ের অপারেশন হচ্ছে, আমি প্রোগ্রাম থেকে এসে ডাইরেক্ট সেজে গুজে শাড়ি পরে আমি ওটির বাইরে দাঁড়িয়ে আছি। আমাদের এই জীবনগুলো তো কেউ জানে না আসলে, এই কষ্টের কথাগুলো। আনন্দটা সবাই জানে, আমরা তো আনন্দটা ভাগ করি। তো তারপর যখন এরকম খারাপ কিছু কথা শুনি বা কথা কেউ বলে, তখন ভীষণই মন খারাপ হয়ে যেত। দেন এখন আস্তে আস্তে আমি সোশ্যাল মিডিয়াতে, যেহেতু এখন গত কয়েক বছর ধরে অনেক অ্যাক্টিভ, আমি অনেক মানুষের, অনেক সিনিয়র মানুষের সোশ্যাল মিডিয়াতেও কমেন্ট দেখেছি, যারা খুবই আমাদের চেয়ে, আমার চেয়ে অনেক অনেক বয়সে, কর্মে, যোগ্যতায় বড়, সব দিক থেকে বড়। তাদেরকেও কিছু মানুষ ছাড়েন না অসম্মান করতে। তো সেই অসম্মানে তো আসলে মানহানি কোনোভাবেও হয় না, যে বলে সেই ছোট হয়, অতটুক বোঝারও যার ক্ষমতা নেই, তার কথায় কষ্ট পাওয়ারও কিছু নেই। কারণ গোলাপ ফুলেও কাঁটা আছে, তাতে ফুলের কিছুই যায় আসে না। তো ব্যাপারটা এখন এরকমই যে পড়ি না, সত্যি কথা। তবে হ্যাঁ, ভালোগুলো আমরা পড়ি, ভালো যারা লেখে তাদেরকে আমরা চিনে রাখি, জেনে রাখি। আর যেগুলো খারাপ সেগুলো তো আমাদের চোখ পর্যন্ত আসেই না, কারণ অ্যাডমিন আছে, তারা ডিলিট করে দেয়, ব্লক করে দেয়। তো আসলে যেই উদ্দেশ্যে লেখা হয় সেই উদ্দেশ্যটা সফল হয় না, কারণ আমাদের চোখেই পড়ে না। আর আর দেখা যাচ্ছে, দেখি তো আমরা তার প্রোফাইল ভর্তি ফেক কমেন্ট, ফেক স্ট্যাটাস, আল্লাহর কথা লেখা থাকে, নবীজির কথা লেখা থাকে, কিন্তু মেয়ের প্রোফাইলে গিয়ে অসম্মান করছে। একটা হিজাব পরা ফেক ছবি দেওয়া থাকে, সেখানে আর একটা মেয়েকে অসম্মান করা হচ্ছে। তো এটাই বলবো যে বর্তমানে কিন্তু সাইবার ক্রাইম এতটাই মানে স্বচ্ছ এবং শক্তিশালী হয়েছে, আপনারা যারা সেলিব্রিটি বা তারকাদেরকে মেন্টাল হ্যারাসমেন্ট করার চেষ্টা করেন, আপনারা এগুলো করবেন না, কারণ এগুলো কিন্তু খুব সহজেই প্রতিহত করার প্রচেষ্টা চলছে। এবং বিশেষ করে নারী শিল্পীদেরকে আপনারা যে বুলিং করেন, এগুলোকে প্রতিহত করার জন্য আমরা এগুলো ছেড়ে দিয়েছি। আমাদের কাছে আর গায়ে লাগে না, যে আঁখি আপুর যেমন এখন কিছু গায়ে লাগে না, কিন্তু এগুলো প্রতিহত করার জন্য মানুষ কিন্তু বসে আছে। আপনি আজকে করবেন, কালকে কিন্তু আপনাকে সবার সম্মুখে নিয়ে আসা হবে, তখন কিন্তু আপনার জন্যই আরো হানিকর হবে। এটা হচ্ছে অনেকে ভাবে কি স্বপ্নিল, যে আমি তো ফেক অ্যাকাউন্ট থেকে দিচ্ছি, আমাকে খুঁজে পাবে না, বাট আসলে ব্যাপারটা এখন তা না পৃথিবীতে। আর আসলে আমরা ক্ষমাশীল, তো শিল্পীরা তো একটু সফট হয়, একটু মানে সহজ সরল মনের হয়, আমরা মাফ করে দিই দেখে আমরা আর ইনিশিয়েটিভ নিই না। কিন্তু না, তবে সবাই কিন্তু বলে না, সবাই এরকম লেখে না। কেন লেখে না? কারণ সবাই মানে সবারই বাবা মা আছে, সবার পরিবার আছে, হ্যাঁ, সন্তান আছে, কোনো না কোনো ভাবে তার রিলেটেড কেউ না হোক, দেখা যাবে তার বাবা মায়ের রিলেটেড কেউ আমাকে ফলো করে, বা তার সন্তানের কেউ আমাকে ফলো করে, কোনো না কোনো ভাবে কেউ না কেউ কিন্তু এক্সপোজ হয়ে যায় ফাইনালি। হ্যাঁ, সো ওইভাবে হয় কি, মানে খুব ভালো মানুষ এগুলো এমনিতেও করে না। একদমই মানে আমি ইন জেনারেল বলছি যে শুধুমাত্র হয়তো যাদের একটু মানসিক সমস্যা আছে, বা আর যারা ফ্রাস্ট্রেটেড আছে, বা আমি বলবো কোনো শারীরিক সমস্যাও থাকতে পারে, কোনো না কোনো ফ্রাস্ট্রেশন থেকেই মানুষ আসলে এভাবে অন্যের উপরে। আপনারা এগুলো না করে আপনারা ভালো সিনেমা দেখুন, আপনারা নিজেদের পছন্দের মতো খাওয়া দাওয়া করুন,
এবং বেশি বেশি ইউটিউবে বাংলা গান শুনুন, আর আমাদের গান শুনবেন বেশি করে। বাংলা গান শুনুন। আমি আর এখন একটা ছোট প্রশ্ন করে একটা গানে যাব, সেটা হচ্ছে একটি সিনেমার গল্প যেটি আমাদের কিংবদন্তি মহানায়ক আলমগীর স্যার পরিচালিত সর্বশেষ সিনেমা। তারপরে সেই সিনেমাটি কালজয়ী হয়ে উঠেছে আরো একটি গানের কারণে। সেই গান, একটি সিনেমার গল্প এবং আঁখি আলমগীরের জাতীয় পুরস্কার, এটা নিয়ে একটু ছোট্ট করে শুনবো। আসলে এই গানটা কালজয়ী হওয়ার অনেকগুলো কারণ। সবচেয়ে ছোট কারণটা আমি, আর সবচেয়ে বড় কারণগুলো হচ্ছে তিনটা নাম: নায়ক আলমগীর, কণ্ঠশিল্পী রুনা লায়লা এবং গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, সেই সাথে ঋতুপর্ণা সেনগুপ্ত। তো সব মিলিয়ে এত বড় বড় নামের পরে বা নামের সাথে যখন কেউ কাজ করে, তখন তার কাজটা এমনিতেই বড় হয়ে যায় কোনো না কোনো ভাবে। তো রুনা আন্টি গানটা সুর করেছেন, উনার প্রথম সুর করা গান। পরবর্তীতে অনেক গান সুর করেছেন, কিন্তু আমি এটা প্রাউডলি বলতে পারবো যে প্রথম গানের গায়িকা আমি। আর যেহেতু উনার প্রথম গান ছিল, উনার চ্যালেঞ্জ ছিল, এটা অনেকটা আমার প্রতি চ্যালেঞ্জটা ছুড়ে দেওয়া ছিল যে গানটা আমি গাইতে পারবো কি না আসলে। কারণ অনেকেই গানটা শুনে একটু ঘাবড়ে গিয়েছিল এবং আমিও ঘাবড়ে গিয়েছিলাম। আমার মনে হয়েছিল গানটা সবচেয়ে ভালো গানটা জাস্টিফাই করতে পারবে একজন, সেটা হচ্ছে রুনা লায়লা হারসেলফ। তো এবং আমি ওনাকে কথাটা বলেছি, ছবির প্রযোজক পরিচালক আমার বাবা, তাকেও বলেছি। সবাই তো বলবে ও তোমার বাবার ছবি, তুমি সবার আগে গিয়ে গানটা গেয়েছো। না, আমি ক্ষমা চেয়ে বলেছি আমাকে মুক্ত করো এই গানটা থেকে, আমি গানটা গাবো না, কারণ আমি জাস্টিফাই করতে পারবো না। এটা রুনা আন্টির গাইলেই শুধু উনিই গাইতে পারবে এই গানটা, এই ভাবাবেগ দিয়ে। এন্ড রুনা আন্টি চ্যালেঞ্জড মি দেন। হ্যাঁ, বলছে তুমি কয় বছর ক্লাসিক্যাল শিখেছো, কত বছর বয়স থেকে? আমি ক্লাসিক্যাল শিখে শুরু করি ক্লাস 7 থেকে, প্রপার ক্লাসিক্যাল। এবং মানে গুরুজি মারা যাওয়ার আগের বছর পর্যন্ত আমি ওনার সাথে বসতাম, সঞ্জীব দা। তো বলে তাহলে এই গান গাইতে পারবা না কেন? কারণ এই গানের মতো গান আর গাওয়া হয় না এখন। আমরা অন্যরকম গানে অভ্যস্ত হয়ে গিয়েছি, স্টেজ মাতানো গান, যেরকম মানুষ শুনতে চায়। তখন উনি বললেন যে তাহলে বার হয়ে আসো সেটা থেকে, রিয়েল আখিকে খুঁজে বার করো। আখি সে তো আছে তোমার ভিতরে নাকি? সেই গান তো আমরা শুনেছি কখনো কোনো সময়। জি, বলে তাহলে বার করো। চ্যালেঞ্জ দিলেন, চ্যালেঞ্জও গ্রহণ করলাম ভয় ভয়। এবং ফাইনালি আমার বাসায় ন্যাশনাল অ্যাওয়ার্ড আছে, সেই বিউটিফুল ডল, বিউটিফুল লেডি। আই গট দ্য বিউটিফুল লেডি ফর দ্য সেকেন্ড টাইম। এবং আমার মনে হয় যে রুনা আন্টিকে খুশি করা ভীষণ কঠিন অ্যাজ এ সিঙ্গার, যেহেতু ওনারা এত বেশি জানে। রুনা আন্টি, সাবিনা আন্টি, হাদি আঙ্কেল, এন্ড্রু কিশোর আঙ্কেল, ওনারা এতই বেশি জানে যে ওনাদের সামনে তো আমরা গান গাইতেই ভয় পাই। খুশি করা তো দূরের কথা। তো আমার মনে হয় উনি ভীষণ খুশি হয়েছিলেন, আমার বাবাকে খুশি করতে পেরেছি। গানটা যখন ফাইনালি রেকর্ড করে একদম র ভার্সন, আমি র ভার্সনটা তোকে শুনাইনি কখন, আমি র ভার্সনটা শোনাবো, আনএডিটেড র ভার্সন। আমার ওস্তাদজিকে শোনালাম, সঞ্জীব দাকে। সঞ্জীব দা সেদিন গানটা শুনুনি কেঁদে দিলেন। আমার মাকে শোনালাম, সেদিন আমার মা কেঁদে দিলেন এবং বললেন যে এই গানটা আমি আর কখনো শুনবো না। হ্যাঁ, মানে গল্প কথার ওই কল্পলোকে জানি একদিন চলে যাবো, যে মৃত্যুর কথা, চলে যাওয়া। বলছে এটা আমার মেয়ের গলা আমি আর কখনো শুনবো না, এটা তুমি কি গাইলা। হ্যাঁ, তো মায়ের এতটুকুই ছিল। আমি সেদিন বুঝেছিলাম যে আচ্ছা তাহলে মনে হয় গানটা খারাপ হয়নি। রুনা আন্টি বলেছিলেন তুমি যদি জাতীয় চলচ্চিত্র পুরস্কার না পাও বা তোমাকে না দেওয়া হয়, সেটা বিরাট অন্যায় হবে, আনফেয়ার হবে জাজমেন্ট। কি বড় কমপ্লিমেন্ট আর কি হয়, তাই না? হ্যাঁ, আর আব্বু তো আমার প্রশংসা কখনো করে না। আব্বু সবসময় ভুল ধরে, এই জায়গাটা ঠিক ছিল না, ওই কাজটা বসে নাই, ওই জায়গার ওই মুরগিটা হয় নাই, এই হয় নাই, ও হয় নাই। তো সেই আব্বু আমার মাথায়
হাত দিয়ে বলেন, মানে রেকর্ডিং স্টুডিওতে মাথায় হাত দিয়ে বলেছিলেন যে আব্বু কি চাও বলো। আমি খাবো, আমার খিদা লাগছে। এবং আমি জানি অনেক একটা লাইন সে মানে ভুলে, মানে এক্সাইটমেন্টে যেটা হয় অনেকবার বলে ফেললে, যখন রেকর্ডিং স্টুডিওতে রুনা লায়লা আপা বসা ছিলেন, আলমগীর স্যার ছিলেন এবং আমাদের আরেকজন প্রিয় শিল্পী ইমন সাহা ছিলেন, am I right? ইমন সাহা ছিল, ইয়েস। আকি আপুকে বলছে তুমি গাও, তো আকি আপু তো ভাবতেছে যে এটা প্র্যাকটিস করাচ্ছে, যেটা হয় যে ওয়ার্ম আপ করানো হয়। তো 2 থেকে 3 বারের পরই নাকি ওনাকে আবার ডাক দেওয়া হয়েছে যে তুমি চলে আসো। তো আকি আপু তো আরো ভয় পেয়ে গেছে যে মনে হয় কিছু একটা মানে শোনাবে যে তুমি শুনে দেখো তুমি কি বাজে গাচ্ছো। দেন তখন নাকি ম্যাডাম রুনা লায়লা বললেন যে না আর গাইতে হবে না। তখন তুমি বলছো মানে আর কি আপনি গাই নাই তো ঠিকঠাক মতো। আমি ভাবলাম সবাই আমার সাথে দুষ্টামি করতেছি। ইমন সাহা মুচকি মুচকি হাসে, আব্বু মুচকি মুচকি হাসে, রুনা আন্টি বসে আছে, রেকর্ডিস্ট এরকম করে গালে হাত দিয়ে কি ইয়ে করছে। আমি আন্টি আমি না একটু অনেক খিদা লেগে গেছে, সরি ভালো হচ্ছে না, আমাকে কিছু একটা খাওয়া এনে দেন, আমি খেয়ে সেকেন্ড টাইম ঢুকবো। ভীষণ খিদা লেগে গেছে, ভয়। বলছে গান তো শেষ। বলছি গান শেষ মানে গান নষ্ট হয়ে গেছে? আন্টি বলে না, গান গাওয়া শেষ, ইটস ডান। আমি বলছি কারেকশন? বলে কারেকশন লাগবে না, শুনো। তখন আমাদেরকে শোনালো। অ্যান্ড রুনান্টিকে তো আমি কখনো ইমোশনাল হতে দেখিনি, কিন্তু সেদিন উনি আমাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করেছে। এটা হ্যাঁ, সো এগুলো মানে। আর ইমন সাহা আমাকে বললো, বন্ধু এতদিন তুমি শুধু ঢং করলা, তুমি কিন্তু ঠিকই দেখাই দিলা, কিচ্ছু না তোমার কাছে। হ্যাঁ, আমি বলছি না না, আমি সত্যি নার্ভাস ছিলাম। সো ইয়েস, ইট ওয়াজ আ গ্রেট জার্নি। না অনেক কথা বলা হয় না, অনেক কথা বলতে বলতে ইয়ে হয়ে যায়। না সেটাই আসলে আমি আজকের চ্যানেল এটিভি কানাডাকে অনেক ধন্যবাদ জানাই যে তারা এত সুন্দর একটি মোমেন্ট আয়োজন করেছেন কানাডা ডে উপলক্ষে। আপু অবশ্যই জানে যে কানাডা ডে ওদের একটি বড় উৎসব, ওরা 3-4 দিন ভ্যাকেশনে থাকে এবং মুজিব শতবর্ষ উপলক্ষে আজকেই তারা প্রথম কোনো তারকা নিয়ে, এর আগে তারা রাজনৈতিক শো করেছেন, কুকিং শো করেছেন, বাট অফিসিয়ালি প্রথম কোনো সঙ্গীত জগৎ বলো বা আমাদের গ্ল্যামার জগতের তারকা নিয়ে তারা প্রথম অনুষ্ঠান করছেন এবং আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন। এবং আমি আখি আপুর সাথে কথা বলতে পারছি, আমার খুব ভালো লাগছে এবং এটা একটি বিশেষ পাওয়া। চ্যানেল এটিভি কানাডাকে অনেক ধন্যবাদ জানাবো এবং আমাদের দর্শকদেরকে বলবো আপনারা তাদের অফিসিয়াল পেজটি লাইক করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আপু ছোট্ট করে যদি একটু গান শোনাতে, অনেক গানের অনুরোধ আসছে, অনেক কমেন্ট। হ্যাঁ, অনেক কমেন্ট দেখতে পাচ্ছি। 110টা কমেন্ট পড়ে গেছে। এখন আমি বাকি কমেন্ট পড়বো না, পরে আমাকে পিটাবে সবাই। এখন তুমি একটু গান গিয়ে ঠান্ডা করো। আচ্ছা, আমি কোনটা গাবো? যে কোনো একটা গান। ও সামিউল ইসলাম পোলাক লিখেছেন, আমি একটু সংযোজন করি শিল্পী আখি আলমগীরের সাথে তিনি যে জনারির, আমি একটু সংযোজন করি শিল্পী আখি আলমগীরের সাথে তিনি যে জনারেরই গান করেন, সম্পূর্ণ ঢেলে দিয়ে গান, সে হোক গল্প কথা অথবা বাবুজিরে, তিনি সত্যি বিচিত্রময়, সুপ্রশিক্ষিত, বিনয় শিল্পী। অনেক কঠিন কঠিন ওয়ার্ড। সামিউল ইসলাম পোলাক, আওয়ার ওন ব্রাদার, সে লিখেছেন। খুবই ভালো লাগলো পোলাক ভাই। আপু তুমি একটা গান শোনাও। একজন লিখেছেন সুন্দর পারফরমেন্স, মুবিন লিখেছেন বা ডলি আক্তার লিখেছেন শেষ করোনা গানটা শুনতে চাই। অনেক অনুরোধ গান শোনালে। আমি ইয়ে করি, আমার মায়ের লেখা আর একটা গান গাই। গানটা মূল শিল্পী আমি নই, মূল শিল্পী হচ্ছেন হাসান আবিদুর রেজা জুয়েল, সুর করেছেন আয়ুব বাচ্চু। এই গানটা যে যারা বললেন একটু অন্যরকম গান শুনতে চাই, গানটা আমি নতুন করে গেয়েছি আমার ইউটিউব চ্যানেলের জন্য, ওখানে শুনতে পারেন। এমন কিছু কথায় আছে যায় না বলা, যায় না বলা,
এমন কারো হৃদয় আছে, সুখ কখনো সে পায় না কাছে, এমন কিছু কথায় আছে যায় না বলা গো, যায় না বলা। অসাধারণ। এবং এই গানটি কিন্তু আপনারা আঁখি আলমগীর অফিসিয়াল ইউটিউব পেজে পেয়ে যাবেন। নতুন করে আপু এই গানটি গিয়েছেন, একেবারেই অন্যরকম লাগবে, আপনাদের খুব ভালো লাগবে। এবং আজকে চ্যানেল এটিভি কানাডাকে তো ধন্যবাদ জানাবো, সাথে অবশ্যই আজকের অনুষ্ঠানের পৃষ্ঠপোষক এবং স্পন্সর চয়েস ইন্টারন্যাশনাল বাংলাদেশকে ধন্যবাদ জানাবো, যে তারা চ্যানেল এটিভি কে সহায়তা করেছেন এবং এত সুন্দর একটি অনুষ্ঠানে আমাদেরকে সহায়তা করেছেন। একটি ছোট্ট প্রশ্ন, যেটা আমি এর আগেও করেছি আপুকে, দেখা হলেই করি এবং আমাদের প্রসঙ্গে চলেই আসে, সেটা হচ্ছে জগৎ বিখ্যাত শিল্পী লতা মঙ্গেশকর এবং আমাদের দেশের অন্যতম জনপ্রিয় শ্রেষ্ঠ শিল্পী আঁখি আলমগীরের মিউজিক্যাল মোমেন্ট। আমি জানি এটা বললে তুমি অনেক ইমোশনাল হয়ে পড়ো, এবং যে কোনো শিল্পীর জন্য এটা একটা পরম পাওয়া, বিকজ লতাজিকে প্রত্যেকটা শিল্পী হৃদয় ধারণ করেন, একটু অন্য জায়গায় ওনাকে রাখেন। এবং মজার কথা, যেদিন তুমি গিয়েছিলে, আমি জানি তুমি অস্ট্রেলিয়াতে বিরাট বড় একটি কনসার্ট ছেড়ে দিয়ে তার সাথে দেখা করার সুযোগটি মিস করনি, এবং ফরচুনেটলি এতটাই ভালোবাসা ছিল দুজনের মধ্যে যে উনিও যেরকম শাড়ি পরেছিলেন এক্স্যাক্টলি ওই রকম শাড়ি পরেই তুমি গেছো, যেটা ইউজুয়ালি মেলার কথা না, বিকজ উনি সবসময় সাদা শাড়ি পরেন, আমরা দেখেছি সাদা শাড়ি লাল পের, বাট ওদিন উনি তুমি যে কালারের শাড়ি পরেছিলে ওই রকম শাড়ি উনি পরেছিলেন। মানে ভালোবাসাটা আসলে মনে হয় প্রকাশ করে সবসময় হয় না বা বলে হয় না, অনেক সময় মন থেকে মন কানেক্ট করে। তো এই প্রসঙ্গটি একটু ছোট্ট করে শুনবো। লতাজির সাথে দেখা করার ঘটনাটা তো মানে আসলে এখন সবাই জানে, নতুন করে বলবার কিছু নেই। এরপরও বলি যে হ্যাঁ, আসলে আমার প্রোগ্রাম ছিল, আর আমার প্রোগ্রামটা করে এসেও আমি কলকাতায় এসে আমার মুভির গান রেকর্ডিং এর জন্য যেটার উদ্দেশ্যে বার হওয়া ছিল সেটা, বাট দেন লতাজির সাথে দেখা হওয়াটা মুম্বাই, সেটার জন্য আমি প্রোগ্রাম ক্যান্সেল করি। কিন্তু আমি কাউকে বলতে পারিনি, অর্গানাইজারদেরকে, যে আমি কেন ক্যান্সেল করছি। তো তারা আমার উপরে ভীষণই রেগেছিল যে একটা প্রোগ্রাম তারা আমার সমস্ত টার্মস কন্ডিশনসে রাজি হওয়ার পরে, প্রচার অতটা হয়নি, বাট এরপর মৌখিকভাবে কমিটিতে সবকিছু ডান হয়ে যাওয়ার পরে একদম হঠাৎ করে আমি প্রোগ্রামটা ছেড়ে দেই। তো এটাতে সবাই একটু রাগ করছিল, কিন্তু আমি কাউকে বলতে পারছিলাম না যে আমি কেন প্রোগ্রামটা করব না, কারণ বললাম কিন্তু হলো না, চোখ লেগে যায় যদি, হ্যাঁ, আমার স্বপ্ন ভঙ্গ হবে। তো ইভেন লতাজির সাথে দেখা হওয়ার যেদিন দেখা হবে বিকেলে, সেদিন রাতে, আগের রাতেও আমি ঘুমাতে পারিনি, ওই সারাদিন সারা রাত জেগে আছি, মানে ওই চোখ খুলে থাকে না জম্বি বা ড্রাকুলা, মানে চোখ খুলে চোখের পাতাও পড়ছে না, সারা রাত শুধু আমি ওই যে গল্প কথার ওই কল্পলোকে ওইটা প্র্যাকটিস করছি, আর আকাশের ছাদের দিকে, রুমের ছাদের দিকে তাকিয়েছি। কখন সময় হবে, কখন সময় হবে, সময় না, যদি দেখা না হয়, যদি উনি হঠাৎ না করে দেয়, যদি উনি হঠাৎ অসুস্থ হয়ে যায়, কিছু একটা, অনেক কিছু হতে পারে, আমি যদি মরে যাই, মানে মানে হোয়াট এভার, ভূমিকম্প হয়, হোয়াট কি, মানে যে কোনো কিছু হতে পারে। তো যাই হোক, ফাইনালি উনার সাথে, উনার বাসার সামনে যখন আমি যাই, তখন আমি শাড়িটা ঢাকা থেকে নিয়ে গেছিলাম যে আমি এই শাড়িটাই পরবো, হালকা রঙের শাড়ি। তো উনার বাসার সামনে দাঁড়ান, মানে গাড়িটা যখন থামে তখনই আমার মোটামুটি, মানে আমার বয়স হঠাৎ করে 7-8-এ নেমে যায়, হ্যাঁ, শিশুদের মতো করছিলাম, নার্ভাস, বুক ধড়ফড় করছে। তারপরে উঠলাম ওনার ফ্লোরে, উঠতেই একটা খুব বড় রুম, খুব আশ্চর্য বিষয়, ওনার ড্রয়িং রুমের চেয়ে ওনার মন্দিরটা বড়, ওনার যে পার্সোনাল মন্দির সেটা ভীষণ গর্জিয়াস, অনেক গর্জিয়াস।
ওনার ড্রয়িং রুম খুবই সাধারণ, ভীষণই সাধারণ, বলবার মতো না, এত সাধারণ। মানে একটা শোপিসও নেই, 2-3টা সোফা, একটা সেন্টার টেবিল, আর কিছু নেই, একটা ফ্যান, এসি। কিন্তু মন্দিরটা একেবারে মানে ভীষণ সুন্দর করে সাজানো। তো আমি ওটা দেখলাম, একটু দেখি টেখি ওনার বিশাল একটা পেন্টিং পার হয়ে ড্রয়িং রুমে বসলাম। এবং একটু পরেই মহারানী, আমাদের সুরের রানী, মানে কি বলবো, উনি যখন রুমে আসেন, ছোট্ট কিউট একটা মানুষ, একটা বেনি করা, বেনিটা হাঁটুর নিচে, মানে খুব লম্বা চুল, কি সাধারণ, কতটা সাধারণ আমি আসলে বলে বুঝাতে পারবো না। এত সাধারণ যে আমার মনে হচ্ছিল আমি মনে হয় এত সাজগোজ করে না আসলেও হতো। হ্যাঁ, মানে এতই সাধারণ, সবকিছুই সাধারণ। তো ওনার সামনে গিয়ে আসলে পরে শুনলাম যে রুনা আন্টি বললেন, রুনা আন্টি কখনো ওনাকে ধরে ছবি তুলেননি, ওনাকে কেউ স্পর্শ করেন না, কিন্তু আমি কিন্তু ওনাকে 5 মিনিটের মধ্যে গিয়েই মোটামুটি জাপটে ধরেছি, পা ধরে বসেছিলাম, হাত ধরে আমাদের এরকম ছবি আছে, ওনার হাত আর আমার হাত এরকম, এবং এক হাত ওনার হাত ধরে আমি আবার ওটার আর এক হাতে মোবাইল দিয়ে ছবি তুলেছি। হ্যাঁ, আর এত কান্না হচ্ছিল, এত কান্না, হাসি কান্না, মানে মুখে হাসি চোখে কান্না। উনি তো হাত দিয়ে, মাথার উপরে হাত দিয়ে কতক্ষণ আশীর্বাদ করলেন। প্রথমে বিশ্বাস করছিলেন না, আমার 2টা মেয়ে আছে, আমি গান গাই না, কি বলে, ইতনা সুন্দর চেহারা, ও গানা গাতি হ্যাঁ, मैंने तो सोचा आप एक्ट्रेस है। তো হ্যাঁ, যাই হোক, তারপরে অনেক অনেক আমি খুব লজ্জা পাচ্ছিলাম। ওনার ভাইয়ের ছেলে, বোনের মেয়ে সবাই ছিলেন। আমি বারবার ওনাদেরকে সরি বলছিলাম যে আমি খুব সরি, বিকজ আমি এইভাবে কান্নাকাটি করছি। হ্যাঁ, I'm sorry for being so emotional. I'm really sorry. They said, no, you know, this room has been filled with your love. তোমার ভালোবাসায় পুরোটা রুম ভরে গেছে। হ্যাঁ, যে রুমে একটা অন্যরকম, হ্যাঁ, একটা সুবাস ছড়াচ্ছে তোমার ভালোবাসা। তুমি তোমার কাছে লজ্জা লাগছে, আমাদের কাছে দেখতে ভালো লাগছে, কারণ ওনাদেরকে তো এত কাছ থেকে ভক্তরা পায় না। খুব কম মানুষ। আমি যেই হই না কেন, আমি এই দেশে যেই হই না কেন, আমি উনার জাস্ট একজন ভক্ত, সেখানে আমি আর কেউ না। তো এত কাছে থেকে উনার কোনো ভক্ত উনাকে দেখা, দেবী দর্শনের মতো একটা ব্যাপার। তো আমার মনে হয় উনারও আমার কথা মনে থাকবে, যে না, কোনো একটা পাগলি এসেছিল কখন আমার বাসায়, যে গানের পাগলি, যে এরকম পাগল হয়। তুমি তখন মানে 7-8-9-10 বছরের একটা শিশু হয়ে গেছিলে, যে তুমি তোমার নিজের মধ্যে ছিলে না, যে তাকে পেয়ে আমি নিজের মধ্যে ছিলাম না, বা ভালোবাসাটার বহিঃপ্রকাশ। ওটা কি হয়েছে, উনি না সবসময় যখন 10 মিনিট বলে, উনি 10 মিনিটই নাকি দেখা করেন, হাফ এন আওয়ার দিলে হাফ এন আওয়ারই দেখা করেন, বরঞ্চ মানুষ আরো 5 মিনিট আগে বের হয়ে আসে, উনাকে অফেন্ডেড করতে চায় না। উনি হাফ এন আওয়ার টাইম দিয়েছিলেন, উনি আমাদের সাথে 3 ঘন্টা ছিলেন। হাউ সুইট। মানে এটাই হয় না শিল্পীর প্রতি শিল্পী শ্রদ্ধা, এবং ওই যে ভালোবাসায় পরিপূর্ণ হওয়ার রুমটা উনি এটা ফিল করছিলেন, যে কতটা শ্রদ্ধা বা ভালোবাসা, কতটা ধারণ, কত যে গল্প ওনার কাছে, কত গল্প। মানে আমরা যে গানগুলো শুনে বড় হয়েছি, যে মুভি দেখে বড় হয়েছি, সেগুলোর বিহাইন্ড দ্য সিন ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্সড পারসন হচ্ছে লতাজি। ওনার কাছ থেকে যে 7-8টা গল্প আমি শুনেছি না, আমি মানে এইভাবে ওনার দিকে তাকানো, আর একটু পরপর সবাই খেলামকে বলে আঁখিকে দেখো, মানে আমি হা করে ওনার দিকে তাকানো, মানে আর উনি না গল্প বলতে বলতে একটু পরপর আমার দিকে তাকিয়ে বলে, आप ठीक हैं? जी जी, आप बोलिए হ্যাঁ, আবার आप ठीक हैं? I understand. আমরা আসলে আমরা একদমই বুঝতে পারছি তোমার ফিলিংটা, যেহেতু আমি তোমাকে কাছে থেকে, এবং মোহাম্মদ রফির সাথে রেকর্ডিং এ মোহাম্মদ রফির সাথে ওনার গল্প, নূরজাহান জি যখন পাকিস্তান থেকে ইন্ডিয়া আসলো তখন ওনার সাথে দেখা হওয়ার পরে গল্প, তারপরে কিশোর কুমারজির সাথে রেকর্ডিং এর গল্প। হ্যাঁ, এগুলো তো শুনতে শুনতে ওখানে মনে হচ্ছিল যে সবগুলো যেন পাশাপাশি হাঁটছে, মানে মনে হচ্ছিল যে এই যে নূরজাহান এখানে, হ্যাঁ একেবারে এই তো কিশোর কুমার, এই তো মোহাম্মদ রফি। এক্স্যাক্টলি, আই আন্ডারস্ট্যান্ড ইওর পয়েন্ট। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ আবারও জানাতে চাই চ্যানেল এ টিভি কানাডাকে এবং আজকের অনুষ্ঠানের
পৃষ্ঠপোষক চয়েস ইন্টারন্যাশনাল বাংলাদেশকে এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজনের জন্য। আমরা দেখতে দেখতে শেষ প্রান্তেই চলে এসেছি। একটা দুটো গান যদি ছোট ছোট করে গাইতে, তারপর আমরা অনেকে তো আমাদের স্বপ্নীল সজীবের গানও শুনতে চাচ্ছে। না, আমি আজকে গান গাবো না, বিকজ আজকে এমন একজন মানুষ আছে যে আজকে আর গান গাওয়ার দুঃসাহস করব না, কেউ শুনতে চাচ্ছে না যত যত সমস্ত উল্টা পাল্টা কথা। আমরা ঝটপট শেষ করে একজন লিখেছেন তুসে নারাজ নাহি জিন্দেগি গানটা শুনতে চায় আখি আপুর কণ্ঠে। ঠিক যেদিনই আমার একটু গলাটা ফ্যাস ফ্যাস করে, একটু ব্যাঙের মতো হয়ে যায়, সেদিনই আমার কাছে সেদিনের শ্রোতা হচ্ছে খুব বোদ্ধা শ্রোতা পড়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেদিনই আমার পছন্দের শ্রোতা পাই, আর সেদিন পছন্দ করে গাইতে পারি না। এই হচ্ছে আমার জীবনের গল্প। এটা কোনো সমস্যা নেই, এটা শিল্পীর তৃপ্তি কোনোদিনও মিটবে না। মেহেদী হাসান সাকিব লিখেছেন আমিও শুনতে চাই গানটা। আচ্ছা, দেখেছো আগুনে ঘি ঢালার মানুষের অভাব নাই। আর যেখানে পোলাট আর মেহেদী হাসান সাকিব যখন এক হবে, ইটস লাইক এ কনস্পিরেসি, তখন আখি স্বপ্নীল তাদের এখানে মুক্তি নাই কোনো। একদম একদম। মোহাম্মদ খোকন লিখেছেন দাদা আমার ভীষণ প্রিয় শিল্পী আখি আলমগীর, তুমি জানো? হ্যাঁ, আমি জানি আপনার প্রিয় শিল্পী। থ্যাংক ইউ আপু, একটু ছোট ছোট করে দুই একটি গান অনেকেই আচ্ছা, তুলসে নারাজ নেহি গাচ্ছি, আমাদের ফেভারিট গুলজার জির লেখা, যিনি আখি আলমগীরকে দেখে, যার চোখ দেখে গুলজার জি কবিতাও লিখেছেন, সেই গুলজার জির লেখা গান আখি আপু একটু গাইছে। तुझसे नाराज नहीं जिंदगी, हैरान हूँ मैं, ओ हैरान हूँ मैं, तेरे मासूम सवालों से परेशान हूँ मैं, ओ परेशान हूँ मैं, जीने के लिए सोचा ही नहीं, दर्द संभालने होंगे, मुस्कुराए तो मुस्कुराने के कर्ज उतारने होंगे, ओ मुस्कुराऊं कभी तो लगता है जैसे होठों पे कर्ज रखा है, तुझसे नाराज नहीं जिंदगी, हैरान हूँ मैं, ओ हैरान हूँ मैं। সত্যি আমরা সবাই हैरान हूँ मैं, हैरान हूँ मैं, যে যার জায়গা থেকে আমরা हैरान, বিকজ কবে আমাদের দেশটি সুন্দর হয়ে যাবে, আমরা সবাই আবার আগের মতো মেতে উঠবো। অনেক ধন্যবাদ জানাচ্ছি ডিজিটাল সাউন্ড এক্সপার্টিস পাপ্পু আহমেদকে এই অনুষ্ঠানটি সার্বিকভাবে সহায়তা করবার জন্য। আপু, আর একটা বা দুটো গান শুনেই আমরা বিদায় নেব আজকের অনুষ্ঠান থেকে। তুমি যদি অনেকে বন্ধু আমার রশিয়া জল পড়ে, তারপরে তোমার গানগুলো শুনতে চাচ্ছেন, তারপরে অনেকে কমেন্ট করেছেন নিয়ম ভেঙে, তারপরে ওই গানটি শেষ করো না। তো এখান থেকে যে কোনো একটা দুটো গান গেয়ে একটা সফট একটা ফার্স্ট নাম্বার দিয়ে শেষ করে দেব। আচ্ছা, নিয়ম ভেঙেও আমার গান, এটার রবিউল ইসলাম জীবনের লেখা আর কিশোর দাসের সুর। এটা আমার ইউটিউব চ্যানেলে আমি করেছি গানটা নতুন করে, একটু গাচ্ছি। আধারে লুকানো পাথরে মোড়ানো সুর, কুয়াশা শ্রাবণে ভাসে বুক, জীবন চলে চলে না, স্বপ্ন দোলে দোলে না নিজের ভেতর, প্রতিদিন যেন থেমে যাই, আমি নিয়ম ভেঙে
কাছে যেতে চাই, আমিও ভেঙে আবার তোমায় ফিরে পেতে চাই। আহা, এই গানটি কিন্তু আমারও ভীষণ প্রিয়। হয়তো এই গানটি যখন ইউটিউবে আসে, তারপরে তো লকডাউনের পিরিয়ডই আসে গত বছরের শেষ দিকে। এই গানটি আসলে তেমন ভাবে স্টেজে বা অনুষ্ঠানে গাওয়ার সুযোগ হয়ে ওঠেনি, কিন্তু এই গানটি যখন কিন্তু এই গানটা সবাই খুব প্রশংসা করেছে। যত হ্যাঁ ওইটাই বলছিলাম যে এই গানটি যতবার গায় আপু বা যত গাইবে, মানুষের কিন্তু একেবারে হৃদয়ে অন্য আঁখি ধরা দিবে। আমি একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আমি আবার আমাদের আজকের অনুষ্ঠানের মূল আয়োজক এবং চ্যানেল এটিভি কানাডা, এটিভি প্লাস ইউকে এর কর্ণধার আব্দুর রহিম ভাইকে ডাকবো। উনি একটু কিছু বলবেন আমাদের আজকের অনুষ্ঠান সম্পর্কে, তারপর আমরা বিদায় নেবো আঁখি আপুর কাছ থেকে। রহিম ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, এতক্ষণ আঁখি আপার গান শুনছিলাম, কথা শুনছিলাম। কথাগুলো অতি চমৎকার, অতি মানে ঐতিহাসিক বলা চলে। জীবনের পথ চলায় যে কথাগুলো উঠে আসছে, অনেকের সাথে লতাজির কথা বললেন, আমাদের প্রিয় নায়ক ওনার বাবা আলমগীর, যাকে আমি ভক্তি করি, শ্রদ্ধা করি এখনো। তারপরে খসরুল আলমগীর, ওনার কথা তো সেই ছোটবেলা থেকেই আমি ওনার লেখা, ওনার গান আমি মানে যে গাইতো তার গানগুলো শুনতাম। তো আঁখি আপা, আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। স্বপ্নীল সজীব, আপনাকেও ধন্যবাদ এটিভিতে এসে আমাদের অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করার জন্য। আপনাকে আবার আমরা পুনরায় আবার চাইবো, আশা করি আসবেন। তো দর্শকদের আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। চ্যানেল এটিভি কানাডা এবং এটিভি প্লাস ইউকে তাদের সব দর্শক যারা আছেন এবং চ্যানেল সাথে সংশ্লিষ্ট যারা আছেন সবাইকে অনেক ধন্যবাদ। রহিম ভাইকে ধন্যবাদ। স্পেশাল বিগ থ্যাঙ্কস অ্যান্ড বেস্ট উইশেস টু স্বপ্নীল সজীব, যে ওর সাথে আমার আগেও দু একটা লাইভে বসা হয়েছে। যতবারই বসি, যদিও আমরা দুজনকে অ্যাজ ব্রাদার অ্যান্ড সিস্টার অনেক বেশি চিনি, জানি, কিন্তু এরপরও এভাবে যখন বসা হয় আমার কাছে কেন যেন মনে হয় স্বপ্নীল শুধু আমাকে না, যেহেতু সে একজন গানের শিল্পী, শুধু আমি বলে না, যে কোনো শিল্পীকেই যখন স্বপ্নীল সঞ্চালনা করে অনুষ্ঠানটা, তখন তাকে যোগ্য সম্মান দেওয়া বা তাকে প্রেজেন্ট করা, ব্যাপারটা খুব সুন্দরভাবে সে সম্পাদন করে। সো হ্যাটস অফ টু ইউ। রহিম ভাইকে অনেক অনেক ধন্যবাদ আপনার সবকিছু এত সুন্দরভাবে কোঅর্ডিনেট করার জন্য। ইনশাল্লাহ আবার আমরা কখনো নিশ্চয়ই বসবো। ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ রহিম ভাই আপনাকে এবং আমাদের প্রিয় শিল্পী আঁখি আলমগীরকে। আমরা যদি আপু চায় আমরা শেষ গান গাইতে গাইতে বিদায় নেব, আর না চাইলেও আমি বিদায় নিতে পারি। আপু একটা কি আমরা কি জলপরে বা কোনো কিছু জলপরে আমি 4 লাইন গেয়ে দিচ্ছি, কিন্তু গাইতে গাইতে বিদায় না, আমি গানটি শেষ করে তারপরে কিছু তুই বিদায় নে সুন্দর করে। আমি মানে জলপরে পাতানরে সবাই এত শুনতে চাচ্ছি, বন্ধু আমার রসিয়া, এই গানগুলো আসলে খুব জোর দিয়ে গাইতে হয় এবং আমি সত্যি একটু অসুস্থ, এরপরও আমি গাচ্ছি। জলপরে পাতানরের গীতিকার কবির বকুল, সুরকার শওকত আলী ইমন। এটা আমার অ্যালবামের গান, তোমার কাছে শিরোনাম অ্যালবামের গান। জলপরে পাতানরে তোমার কথা মনে পড়ে, সর্পদংশনে মারিয়া আমায় ওঝাহ কেমনে, নিশীথে আইসো ফুল বনে তোমার মালটা বানো দিন গনে, নিশীথে আইসো ফুল বনে তোমার মালকা বানো দিন গনে। থ্যাংক ইউ সো মাচ। বিদায় নিচ্ছি আঁখি আপু। সবাইকে অনেক ধন্যবাদ। আপনাদের কানাডাতে খুব সুন্দর কাটুক, আপনারা সবাই সুস্থ থাকুন। আপনাদেরকে আমাদের বাংলাদেশের দুজন মানুষের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। চ্যানেল এটিভি কানাডাকে, প্রিয় শিল্পী আঁখি আলমগীরকে এবং যারা ছিলেন, যারা কমেন্টস করেছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ, ভালোবাসা। ভালো থাকবেন। বাংলাদেশ থেকে শুভরাত্রি। বিদায় নিচ্ছি। ধন্যবাদ সজীব, আপনাকেও। আঁখি আপা, আপনাকেও ধন্যবাদ। থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম।
Choice International. It is an international standard trading house in Bangladesh since 18 years. Marketing department of Choice International is very professional and technically sound to the garment trade. Our products are t-shirt, polo, jogging set, hoodie sweatshirt, denim jacket, denim pant, chino pant, Bermuda shorts, swimming short, pullover, cardigan, outwear, etc. Choice International also specialized in selling stock of clothing. A company of quality products, secured customers' money as advance, own facilities of all kinds of finishing and repacking unit. Committed to becoming the world's largest professional stock trading platform. Our international markets are USA, Canada, Russia, South America, South Africa, EU countries, UK, and some other significant Asian countries. Channel ATV Canada and ATV UK, Chetonai Bangladesh.